সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গরিবেরচর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি বিপ্লব চন্দ্র ভাওয়াল, সহকারী শিক্ষক, গণিত, গরিবেরচর মাধ্যমিক বিদ্যালয়, গোসাইরহাট, শরীয়তপুর। আমাদের আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায়ের একটি উপপাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দশম অধ্যায় কি হলো? বৃত্ত সম্পর্কিত। তাহলে আমরা এই বৃত্ত কি এবং এই বৃত্তের বিভিন্ন ধারণা, যেমন এর কেন্দ্র, জ্যা, ব্যাস ইত্যাদি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা দেখে নিচ্ছি। দেখো, আমি বোর্ডের পাশে একটি বৃত্ত এঁকে রেখেছি। তাহলে আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে বলি, তাহলে কিভাবে বলা যায়? বৃত্ত হলো একটি জ্যামিতিক চিত্র। বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র, যার বিন্দুগুলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে চিত্রিত হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোন বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাই বৃত্ত। যেমন এটা আমার একটা নির্দিষ্ট বিন্দু, এর থেকে সমান দূরত্ব আছে সব দিকে, যে একটা আবদ্ধ পথ চিত্রিত হলো, এটা হলো বৃত্ত। আমরা যে নির্দিষ্ট বিন্দুটির কথা বলছি, এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে বৃত্তের কেন্দ্র, এবং আমাদের যে আবদ্ধ যে রাউন্ডটি, এটাকে আমরা বলবো এর পরিধি বা বৃত্তের দৈর্ঘ্য। দেখো, আমরা পরিধির সংখ্যাটাকে এইভাবে লিখে রেখেছি, বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। এরপরে আমরা দেখব বৃত্তের জ্যা কি। বৃত্তের পরিধি যে কোনো দুইটি বিন্দু সংযোজক রেখাংশ, এই সংযোজক রেখাংশটিকে বলা হবে বৃত্তের জ্যা। একই বৃত্তে অসংখ্য জ্যা আমরা আঁকতে পারি, যেমন ধরো সবগুলোই জ্যা, কিন্তু এই জ্যাগুলোর মাঝে আমি যে জ্যাটি এঁকেছি, এই জ্যাটি কিন্তু কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে, তাহলে এটা হলো কেন্দ্রগামী জ্যা। আর বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস। কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলে। আমরা একটু চিত্রের বিষয়গুলো লিখে রাখি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন এই বিন্দুটিকে আমরা লিখলাম কেন্দ্র, পরিধি জ্যা, এটাকে বলবো ব্যাস। এই তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, প্রয়োজনে খাতায় তোমরা বিষয়গুলো তুলে রাখতে পারো। তাহলে আসো, আমাদের বইয়ের বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলো রয়েছে, তার প্রথম উপপাদ্যটি আজকে আমরা প্রমাণ করব। আমরা প্রথমে উপপাদ্যটির নামটা জেনে নেই। যে বলা আছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এটা আমরা যুক্তির মাধ্যমে প্রমাণ করব। তাহলে চলো আমরা এর প্রমাণটি তৈরি করি। আমার উপপাদ্যে যে নামটি দেওয়া আছে সাধারণ নির্বাচন, তাহলে বৃত্তের উপপাদ্য প্রমাণের আমার পরবর্তী ধাপ বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন হলো উপপাদ্যের
চিত্রভিত্তিক বর্ণনা। আমাদের যে সাধারণ নির্বাচনটি আছে তাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে সেই রূপটি লিখব, সেটি আমাদের বিশেষ নির্বাচন। যেমন বৃত্তে একটি উপপাদ্যটিতে একটি বৃত্তের কথা বলা আছে, আমরা তাহলে প্রথমে একটি বৃত্ত আঁকবো। শুধু এটা ধরে নেব যে এর কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এবং বলা আছে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের কথা। তাহলে আমরা ব্যাস ভিন্ন একটি জ্যা নিয়ে নিলাম এবং এটির নাম দিলাম এবি। জেবি একটি ব্যাস ভিন্ন জ্যা, এবং এই ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু আমরা নিয়ে নিই এম। তাহলে কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি হবে, যে আমরা ও এবং এম যোগ করে দেব। তাহলে ও এম হলো ব্যাস ভিন্ন জ্যায়ের সংযোজক, মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ও এম এবি জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা কথাগুলোকে যদি একটু গুছিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে পারি আমরা একটু লিখে দেখাই। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস 9 এমন একটি জ্যা, যার মধ্যবিন্দু এম ও এম যোগ করি। তাহলে প্রমাণ করতে হবে ও এম লম্ব এখন উপপাদ্যটি প্রমাণের জন্য আমার এই চিত্রটি একটু কিছু যোগ করে বাড়িয়ে নিতে হবে। আমরা সেই অংশটি দেখব। দেখো ও এ এবং ও বি যোগ করতে হবে। তাহলে আমরা এ ও এবং ও বি যোগ করি। শুধু এই বিষয়টি, এই কথাটুকুই আমরা অঙ্কনে লিখব। অঙ্কন ও এ এবং ও বি যোগ করি। এরপরে আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে যাওয়ার আগে আমাদের একটি বিষয় সম্পর্কে জানা দরকার। তোমরা ইতিমধ্যে সেই বিষয় সম্পর্কে সপ্তম শ্রেণীতে জেনে এসেছো যে দুইটি ত্রিভুজ কিভাবে সর্বসম হয়, এই সর্বসমতার কতগুলো শর্ত আছে। তার মধ্যে আমাদের যে বিষয়টি জানা দরকার, বাহু 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 উপপাদ্য অনুসারে দুইটা ত্রিভুজ কিভাবে সর্বসম হয়। যেমন একটা ত্রিভুজের 3 বাহু যদি অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এটা আমরা সপ্তম শ্রেণীতে পড়ে এসেছি। এখানে আমি আর ওই অংশটি সরাসরি চলে যাব। আসো তাহলে আমরা প্রমাণটি দেখি। প্রমাণ দেখো, যোগ করার পরে এই পাশে একটি ত্রিভুজ এবং এই পাশে একটি ত্রিভুজ রয়েছে।
তাহলে এই ত্রিভুজের আমরা কি নাম দিতে পারি? ও এম। এবং এই ত্রিভুজটির নাম বলতে পারি ও এম বি। আমরা এই দুটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব প্রথমে। তাহলে লিখি ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম। এই দুটা ত্রিভুজের মধ্যে ও এ এবং ও বি এই দুটি সমান। আমরা জানি বৃত্তের একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। দেখো কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটা এটা কি বৃত্তের ব্যাসার্ধ। একইভাবে কেন্দ্র থেকে বি পর্যন্ত এই দূরত্বটাও এই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ। সেই হিসাবে এই ত্রিভুজ দুটির মধ্যে এ ও এবং ও বি বাহু সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এ ও সমান বিও, এবং আমরা যথার্থতার অংশে এর পাশে লিখে দেব একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আমি এখানে পাশে সাইড নোটের মতো দিতে পারি, অথবা তোমরা সরাসরি দাগ টেনে এদিকে যথার্থতার অংশে লিখে দেবে যে একই বৃত্তের ব্যাসার্ধ বলে এ ও বি ও সমান। তারপরে দেখো এম, আমরা বিশেষ নির্বাচনে ধরে নিয়েছি এম হলো এবি এর মধ্যবিন্দু। এম যদি এবি বাহুর মধ্যবিন্দু হয় তাহলে এম মানে এই দূরত্বটা বি এর এই দূরত্বের সমান। সেই হিসাবে আমরা লিখতে পারি এ এম সমান বি এম। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, ও এম এই অংশটা এই ত্রিভুজের একটা বাহু, একইভাবে এই ত্রিভুজেরও একটা বাহু। তাহলে ও এম কে আমরা বলতে পারি সাধারণ বাহু, কারণ এটা দুইটা ত্রিভুজের মধ্যেই এই বাহুটি কমন। সুতরাং আমরা লিখতে পারি ও এম সমান ও এম, এটা সাধারণ বাহু। তাহলে এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহুর সমান দেখিয়েছি। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। তোমরা জানো দুইটি ত্রিভুজ যখন সর্বসম হয় তখন এর সবগুলো বাহু এবং সবগুলো কোণ সমান হয়। আমাদের এখন যেটা দেখানোর দরকার, আমরা শুধু আমাদের প্রয়োজনীয় অংশটুকুই ব্যবহার করব। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি এ ও এম ত্রিভুজ এবং বি ও এম ত্রিভুজ পরস্পর সর্বসম। এখন দেখো সর্বসম হওয়ার পরে এ ও এবং বি ও ছিল কি সমান সমান বাহু। তাহলে এই সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। তাহলে এই ত্রিভুজে এ ও বাহুর বিপরীত কোণ ছিল এ এম ও কোণ, এবং এই বাহুর বিপরীত কোণ ছিল বি এম ও কোণ। তাহলে এই কোণ দুটি সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি এ এম ও কোণ সমান বি এম ও কোণ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা প্রথমে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করেছি, এবং সর্বসম প্রমাণ করার পরে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে ত্রিভুজ দুটি এ এম ও কোণ এবং বি এম ও কোণ সমান। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে এই কোণ দুটি সমান। আরো একটা জিনিস খেয়াল করো, এই কোণ দুটি একটি রেখার উপর একটি সরল রেখার উপর অবস্থিত। তাহলে এরা কি রৈখিক যুগল কোণ। তাহলে আমরা কোণ দুটিকে বলতে পারি যে এরা রৈখিক যুগল কোণ, এবং আমরা যুক্তি দ্বারা প্রমাণ করেছি কোণ দুটি সমান।
যেহেতু দুটি রৈখিক যুগলকোণ এবং কোণ দুটির পরিমাণ সমান, সুতরাং এরা প্রত্যেকেই এক সমকোণ হবে। কারণ আমরা জানি একই সরলরেখার কোন বিন্দুতে যে কোণ হবে সেটা হলো এক সরলকোণ, মানে 180 ডিগ্রি। তাহলে যদি রৈখিক যুগলকোণ হয়, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে হবে এক সমকোণ। সুতরাং আমরা তাহলে কথাটা লিখতে পারি যে এ এম ও কোণ বি এম ও এরা রৈখিক যুগলকোণ এবং এদের পরিমাণ সমান। সুতরাং এ এম ও কোণ সমান বি এম ও কোণ সমান এক সমকোণ। এখন আমাদের এই জিনিসটা জানা আছে যে সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব হয়। যেহেতু এটা সমকোণ বা এটা সমকোণ, তাহলে কি হবে, এই বাহুর সাথে এই বাহু লম্ব হবে, একইভাবে এই বাহুর সাথে এই বাহু লম্ব হবে। তাহলে আমরা সিদ্ধান্তে আসতেই পারি যে ও এম এ বি এর উপর লম্ব। সুতরাং ও এম লম্ব এ বি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উপপাদ্যটির প্রমাণ ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা বাসায় সমস্যাটি আরো অনুশীলন করবে, তাহলে উপপাদ্যটির বিষয়গুলো তোমাদের কাছে আরো স্পষ্ট হবে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের কাছে আরো নতুন নতুন সমস্যা নিয়ে উপস্থিত হব। সকলে ভালো থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।